বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানের পাল্টা হামলায় নিহত ৩০ ইসরায়েলি পাইলট, তেহরানের সাবেক রাষ্ট্রদূতের দাবি। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে শাস্তির মুখে পড়বে ভারত ও চীন, ন্যাটো মহাসচিবের হুঁশিয়ারি। সেকেলে অস্ত্র দিয়ে এখনকার লড়াইয়ে জেতা যাবে না, মন্তব্য ভারতীয় জেনারেল অনিল চৌহানের। নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান, পাকিস্তান জুড়ে আলোচনা। মার্কিন এজেন্ট অপহরণের অভিযোগ, ৩ ইরানি কর্মকর্তাকে খুঁজছে এফবিআই। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজিমি কুমি জানিয়েছেন, ১২ দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় ৩০ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন। এটা ইসরায়েলের সরকারের জন্য মোটেই ছোট বিষয় নয় বলে উল্লেখ করেন তিনি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা, তবে তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। কুমি বলেন, এটি দখলদার ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয়। মূলত এ কারণেই তেল আবিব সরকার এখন পর্যন্ত এ বিষয়ে অনেক তথ্য গোপন করেছে বা লুকিয়েছে। হাসান কাজিমি কুমি আরো বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের আঘাত হানে এবং তেল আবিবের বৃহত্তর এজেন্ডা ব্যর্থ করে দেয়। গত ১৩ জুন থেকে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় হামলা চালায়। ২২ জুন ইসরায়েলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ইরানের নাতাঞ্জ, ফর্দো ও ইস্পাহান এই ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। আগ্রাসনের পরপরই ইরানি সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়, যা এখনো বহাল রয়েছে। ব্রাজিল, চীন ও ভারতের মতো দেশগুলো যদি রাশিয়ার সাথে ব্যবসা চালিয়ে যায় তবে তাদের উপর ১০০% নিষেধাজ্ঞা জারি হবে, সতর্ক করে দিলেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য নতুন অস্ত্র ঘোষণা করার এবং ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ান পণ্য আমদানিকারকদের উপর ১০০% সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরের দিন মার্কিন কংগ্রেসের সেনেটরদের সাথে বৈঠকে রুট এ মন্তব্য করেন। রুট সাংবাদিকদের বলেন, ট্রাম্পের সঙ্গে দেখা করে তারা শুল্ক সংক্রান্ত নতুন পদক্ষেপগুলোতে একমত হয়েছেন। এই ইস্যুতে ৩ দেশের নাম করে রুট বলেন, ভারতের প্রধানমন্ত্রী, চীনের প্রেসিডেন্ট এবং ব্রাজিলের প্রেসিডেন্ট, আপনারা যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, ওদের থেকে তেল ও গ্যাস কেনেন, সেক্ষেত্রে আপনাদের উপর ১০০% নিষেধাজ্ঞা জারি করা হবে। এটি আপনাদের উপর খুব খারাপ প্রভাব ফেলবে। একই সঙ্গে এই ৩ দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, পুতিনকে শান্তি আলোচনায় বসার জন্য তার উপর চাপ বাড়ান। রুট বলেন, দয়া করে ভ্লাদিমির পুতিনকে ফোন করুন এবং তাকে বলুন যে তাকে শান্তি আলোচনার বিষয় গুরুত্ব সহকারে কাজ করতে হবে, অন্যথায় এই নিষেধাজ্ঞা ব্রাজিল, চীন ও ভারতের উপর ব্যাপক আঘাত হানবে। মার্কিন রিপাবলিকান সেনেটর থম টিলিস পদক্ষেপগুলোকে ঘোষণা করার জন্য ট্রাম্পের প্রশংসা করেছেন, সেই সঙ্গে বলেছেন যে শান্তি চুক্তি করার জন্য ৫০ দিনের বিলম্ব তার চিন্তা বাড়িয়ে তুলেছে। সেকেলে অস্ত্র দিয়ে এখনকার লড়াইয়ে জেতা যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। এখন আরো আধুনিক সমরাস্ত্রের প্রয়োজন বলে জোর দিয়েছেন তিনি। বুধবার ইউএভি এবং কাউন্টার আনআর্মড এরিয়াল সিস্টেমের এক ওয়ার্কশপে মন্তব্যের সময় এসব কথা বলেন অনিল। তিনি বলেন, এখনকার দিনে যুদ্ধে জয় পেতে সমসাময়িক প্রজন্মের আধুনিক প্রযুক্তি দিয়ে লড়াই করতে হবে, পুরনো ব্যবস্থা দিয়ে নয়। চৌহান বলেন, আমদানি করা প্রযুক্তির উপর নির্ভরতা আমাদের প্রস্তুতিকে দুর্বল করে দেয়। তিনি মনে করেন ভারতের উচিত কৌশলগত গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনায় বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমানো। গত মে মাসে পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিন্দুর অভিযান প্রসঙ্গ টেনে চৌহান দাবি করেন, সীমান্ত জুড়ে পাকিস্তান অস্ত্রবিহীন ও অস্ত্রবাহী ২ ধরনের ড্রোনই মোতায়েন করেছিল। এর বেশিরভাগই ধ্বংস করা হয়। এসব ড্রোনের কোনোটি ভারতের সেনাবাহিনী বা বেসামরিক অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব বাড়ছে উল্লেখ করে অনিল চৌহান বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলো দেখিয়েছে ড্রোন কিভাবে খুব সহজে কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। ড্রোনের ব্যবহার এখন আর শুধু সম্ভাবনা নয়, এটা বাস্তবতা, যা আমরা এখনই দেখতে পাচ্ছি। চৌহান মনে করেন ভারতকে দেশীয়ভাবে ড্রোন ও ড্রোন বিধ্বংসী প্রযুক্তি তৈরির উপর গুরুত্ব দিতে হবে।
পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহম খান নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। মঙ্গলবার করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি। তার দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি। এর মধ্যে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করলেন। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, করাচি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দল গঠনের ঘোষণা দেওয়ার পাশাপাশি এর লোগো উন্মোচন করেন তিনি। এ সময় জনসাধারণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করার তার অভিপ্রায় ঘোষণা করেন রেহম খান। রেহম খান বলেন, নতুন এই রাজনৈতিক দলের লক্ষ্য দেশের আইনসভায় জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তিনি নাগরিকদের, বিশেষ করে নারী ও কৃষকদের সরাসরি উপকারে আসে এমন আইন সংস্কারের জন্য লড়াই করার অঙ্গীকার করেন। তিনি বলেন, যা সাধারণ মানুষ যেসব বাস্তবতার মুখোমুখি হন সে ধরনের নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। তিনি বর্তমান সরকারের শাসন ব্যবস্থার সমালোচনা করে বলেন, পুরো পাকিস্তান তার নির্বাচনী এলাকা। রেহম জোর দিয়ে বলেন যে তার আন্দোলন কেবল রাজনৈতিক নয়, বরং পাকিস্তানের জনগণের জন্য আশা, মর্যাদা ও প্রতিনিধিত্ব পুনরুদ্ধারের একটি জাতীয় লক্ষ্য। রেহাম জানান, তার দল হবে জনগণের কণ্ঠস্বর এবং শাসক গোষ্ঠীর জবাবদিহিতা নিশ্চিত করবে। তিনি আরো বলেন, 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত পাকিস্তান আমি দেখেছি যেখানে এখনো বিশুদ্ধ পানির অভাব, মৌলিক স্বাস্থ্য সেবার সংকট। এটা আর সহ্য করা যায় না। রেহাম খান তার বক্তব্যে জানান, তার দল ক্ষমতায় নয়, পরিবর্তন চায়। তিনি বলেন, আমাদের সংসদে এমন মানুষ থাকা উচিত যারা সত্যিকার অর্থেই সাধারণ জনগণের প্রতিনিধিত্ব, নিজ নিজ শ্রেণী থেকে উঠে আসা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI শীর্ষ 3 ইরানি কর্মকর্তার খোঁজে মরিয়া হয়ে মাঠে নেমেছে। তাদের গ্রেপ্তারের তথ্য চেয়ে পোস্টার প্রকাশ করেছে সংস্থাটি। ওই ইরানি কর্মকর্তাদের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করার ঘোষণা দিয়ে FBI বলেছে, অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে একাধিক দল কাজ করছে। মঙ্গলবার FBI 3 ইরানি কর্মকর্তার ছবি সহ পোস্টার প্রকাশ করে। তাতে বলা হয়, অবসরপ্রাপ্ত FBI এজেন্ট রবার্ট লেভিনসনের অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 3 জন ইরানি গোয়েন্দা কর্মকর্তাকে তাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত রয়েছেন। ধারণা করা হয় লেভিনসন মারা গেছেন। FBI এর ওয়াশিংটন ফিল্ড অফিসের প্রকাশিত 3 ব্যক্তি হলেন রেজা আমিরি মেঘাদাম, তাগি দানেশবার ও গোলাম হোসেন মোহাম্মদানিয়া। রেজা আমিরি মেঘাদাম বর্তমানে পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তাগি দানেশবারের গোয়েন্দা এবং সন্ত্রাস বিরোধী অভিযানের পটভূমি রয়েছে বলে বর্ণনা করা হয়। আর গোলাম হোসেন মোহাম্মদানিয়া পূর্ব আলবেনিয়ায় ইরানের রাষ্ট্রদূত ছিলেন। FBI এর মতে 3 জনই ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত। জিম্মি অপহরণ এবং বিদেশি আমেরিকানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল খেলোয়াড় হিসেবে তাদেরকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। এই ব্যক্তিরা এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এবার তারা ইরানে আমেরিকানদের অপহরণ ও অন্যায়ভাবে আটকের ঘটনার সঙ্গে যুক্ত হলেন বলে অভিযুক্ত হলেন। FBI আগে 2 ইরানি গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ বাসেরি ও আহমেদ খাজাইয়ের গ্রেপ্তারের জন্য তথ্যের বিনিময়ে $25 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল। জাতীয় নাগরিক পার্টি NCPর মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে বুধবার সারাদিন হওয়া সংঘর্ষের ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস BBC বাংলাকে সন্ধ্যা 6:45টার দিকে জানান যে 4 জনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। এই সংঘর্ষের ঘটনায় আহত হওয়া অনেকে হাসপাতালে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক BBC বাংলাকে জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। চেষ্টা করছি পুরো জিনিসটা আবার আরো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে। এখনো পিচ ব্যাটল চলতেছে তো, কিন্তু আমরা তো লিথাল কোনো কিছু ইউজ করছি না, কাজেই আমাদেরকে একটু সময় লাগছে। তবে ঘটনাস্থল থেকে নেওয়া ভিডিওতে পুলিশ ও সেনাবাহিনীকে গুলি ছুড়তে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার। বুধবার বিকেলে সংঘাতের এক পর্যায়ে NCPর নেতাদের পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়। এদিকে গোপালগঞ্জের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ দায়ী বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে উল্লেখ করা হয়, গণ অভ্যুত্থান আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। দায়ীদের দ্রুত চিহ্নিত করা হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় সেনাবাহিনী এবং পুলিশের প্রশংসা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে। এছাড়া হুমকির পরও সমাবেশ চালিয়ে যাওয়ায় কর্মসূচির আয়োজকদের প্রশংসা করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক বিবৃতিতে তারা সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে ব্লকেট কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠন প্রতিবাদ মিছিল করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে সকাল থেকে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির শব্দে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। হাত বোমা, সাউন্ড গ্রেনেড ও কাঁদনে গ্যাস নিক্ষেপের বিকট শব্দ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আতঙ্কে শহরের অধিকাংশ এলাকার দোকানপাট বন্ধ হয়ে গেছে। মানুষের চলাচলও সীমিত হয়ে পড়েছে। গোটা শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি সবশেষ 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এনসিপির এই পদযাত্রা ও সমাবেশ ঘিরে মঙ্গলবার 15 জুলাই থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। বুধবার 16 জুলাই সকালে এনসিপির নেতারা গাড়ি বহর নিয়ে শহরে ঢোকার আগেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। পরে ইউএনওর গাড়িতেও হামলা হয়। এসবের মধ্যে 1:30টার দিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল করে এসে জয় বাংলা স্লোগান দিয়ে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশ মঞ্চে হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা কর্মীদের। গোপালগঞ্জের পদযাত্রা ও সমাবেশে মুজিববাদীরা বাধা দিয়েছে, তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দফায় দফায় হামলা ও ভাঙচুরের পর গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশ মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকে আমাদের বাধা দেওয়া হয়েছে, অচিরেই আমরা এর জবাব দিব। এনসিপি নেতারা বলেন, আমরা ঘোষণা দিলে সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে, কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। এক পোস্টে এনসিপি নেতা সার্জিস আলম অভিযোগ করেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার 16 জুলাই বিকেলে এক বিবৃতিতে মির্জা ফখরুল এই উদ্বেগ জানান। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের নেক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসরেরা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। বলেন, এসব দুষ্কৃতিকারীকে কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। ব্যবসায়িক দ্বন্দ্বে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার 16 জুলাই দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ভাগ্নে পিল্লু কমিশনারের ছত্রছায়ায় বিগত সরকারের আমলে পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা করতেন সোহাগ। চোরাই তার কিনে অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরিতে বিক্রি করতেন। গত বছরের 5 আগস্টের পর ভোল পাল্টে অন্য রাজনৈতিক দলের দিকে এসেছে। এখানে আরেকটি গ্রুপ এই ব্যবসার সঙ্গে জড়িয়ে গেছে। তখন তাদের মধ্যে ব্যবসায়িক একটি বিভেদ তৈরি হয়। তারা উভয় পক্ষই পূর্ব পরিচিত। ব্যবসায়িক দ্বন্দ্ব ও কোন্দল থেকে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এ ঘটনায় করা মামলায় 3 আসামিকে 7 দিন করে রিমান্ডে নিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ ফাইজুজ্জামান শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। বেশ কয়েকটি দেশে ব্যর্থতার অভিযোগ তুলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্থায়ন বন্ধের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা রয়টার্সে জানিয়েছে, হোয়াইট হাউসের বাজেট অফিস একটি অভ্যন্তরীণ পরিকল্পনা নথির ভিত্তিতে এই প্রস্তাব দিয়েছে। এতে বলা হয়, মালি, লেবানন ও কঙ্গোতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ব্যর্থতার কথা উল্লেখ করে জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমের জন্য অর্থায়ন বন্ধের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই শান্তি রক্ষা বাজেট বন্ধের প্রস্তাবটি এসেছে পাস ব্যাক নামের এক প্রক্রিয়ার মাধ্যমে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাজেট অনুরোধের প্রতিক্রিয়ায় এই প্রস্তাব দিয়েছে দেশটির অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট। নতুন অর্থবছর শুরু হবে আগামী 1 অক্টোবর থেকে। প্রস্তাবটি বাজেট পরিকল্পনায় স্টেট ডিপার্টমেন্টের বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনার কথা বলা হয়েছে। তবে এই বাজেট এখনো চূড়ান্ত নয়, এটি পাশ করতে হবে কংগ্রেসে। আইন প্রণেতারা এটি কিছুটা কাটছাঁট বা পুরোপুরি প্রত্যাখ্যান করতে পারেন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হওয়া সংঘাতের জের ধরে সেখানে 144 ধারা জারি করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে দুপুরে যখন দলের নেতারা শহর ছাড়ার চেষ্টা করছিল, তখন তাদের গাড়িবহরে ইট পাটকেল ছোড়া হয়। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় টানা কয়েক ঘন্টা ধরে চলে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে এনসিপির সমাবেশ মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন যে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের উপরে এই হামলা করেছে। আমাদের যারা নেতাকর্মীরা যারা আছে তারা মাঠে প্রতিরোধ অব্যাহত রেখেছে, আর ওরা ছাত্রলীগের এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওরা আগ্নেয়াস্ত্র থেকে গুলি করতেছে এবং তারা বিস্ফোরণ ঘটাচ্ছে। এর আগে দুপুরে এনসিপির সমাবেশ শুরু হওয়ার আগে সমাবেশস্থলেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল 10টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামে পুলিশের গাড়িতে আগুন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় পুলিশ জানিয়েছিল 40-50 জন মানুষ একত্রিত হয়ে তাদের গাড়ির উপরে আক্রমণ করে। তবে কারা সেই হামলা করেছে সে বিষয়ে নিশ্চিত করেনি তারা। সামান্য একটু রাস্তা থেকে ভেতরে যাওয়ার ওইখানে দেখে অনেক লোকজন জড়ো হয়েছে। তো ওই লোকজন জড়ো হওয়ার কারণে স্যার জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কি জন্য আসছেন। পরে স্যারকে বলছে যে আমরা এখানে একটা খেলার টিম ছিল, এই কারণে এখানে লোকজন আসছে। পরে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের একজনের সাথে একটু কথা বলি। তো যখন এই কথা বলছে তখন ওনারা বলছে যে আপনি আমাকে ধরলেন কেন। পরে এই কথা বলে ওরা পেছন থেকে যারা ছিল ওরা একসাথে চলে এসে আমাদের উপর এরকম আঘাত করে। না, ওরা আসলে কিভাবে বা কি বিষয়ে আসে এরকম কোনো কিছু না, ওরা সরাসরি আমাদের উপরে আঘাত করছে। পহেলা জুলাই থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা দেশের বিভিন্ন জেলায় সফর করছিলেন। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করার কথা জানিয়েছিলেন তারা। ইউক্রেনে নতুন করে আরও পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 14 জুলাই হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্তে ইউক্রেন বেশ আশাবাদী। তবে বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্টের এই ইউটার্ন হয়তো কিছুটা রাশিয়ান আক্রমণ বন্ধ করতে পারে, কিন্তু পুতিনের জন্য এটি কোনো সতর্কবার্তা হবে না। তাহলে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের এই পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনের রাশিয়ার আক্রমণ ঠেকাতে কতটা সহায়ক হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি MIM-104 প্যাট্রিয়ট হলো উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম। এটি সেকেন্ডের মধ্যে 32টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র ছুটতে পারে এবং সুপারসনিক গতিতে ছুটে আসা লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। একটি ক্ষেপণাস্ত্র আঘাত করলে ঝলকানো বিস্ফোরণ ও প্রচণ্ড শব্দ সৃষ্টি হয়। 1970-এর দশকে সোভিয়েত ক্ষেপণাস্ত্র ঠেকাতে এই পেট্রিয়টস তৈরি করা হয়েছিল। 2023 সালের এপ্রিলে ইউক্রেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের কাছ থেকে এটি পায়। এরপর থেকে এটি রাশিয়ার উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনজাল ধ্বংসে সক্ষমতা দেখিয়েছে। কিনজালগুলো ভূমি থেকে 12 কিলোমিটারেরও বেশি উপরে যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয় এবং এটি শব্দের গতির চেয়ে 10 গুণ দ্রুতগামী। রাশিয়ার দাবি অনুযায়ী পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থাগুলো একে ঠেকাতে পারে না, কিন্তু ইউক্রেনের পেট্রিয়টরা সেই দাবিকে মিথ্যা প্রমাণ করেছে।
ইউক্রেনে এখন পর্যন্ত প্রায় 10টি পেট্রিয়ট সিস্টেম মোতায়েন রয়েছে, যেগুলো কিনজাল, ড্রোন, যুদ্ধ বিমান ইত্যাদি ঠেকাতে সক্ষম, কিন্তু শতভাগ সফল নয়। এপ্রিলের শেষের দিকে কিয়েভে একটি 2 তলা ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 12 জন নিহত হয় ও 87 জন আহত হয় পেট্রিয়ট থাকা সত্ত্বেও। এছাড়া প্রতিটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাম কয়েক মিলিয়ন ডলার, যেখানে রাশিয়ান ড্রোনগুলোর মূল্য তুলনামূলকভাবে অনেক কম। অর্থাৎ একটি কম খরচের অস্ত্র থামাতে উচ্চ মূল্যের অস্ত্র ব্যবহার করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়। সম্প্রতি ইউক্রেনকে আরও পেট্রিয়ট সিস্টেম দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ন্যাটো মিত্রদের মাধ্যমে সরবরাহ করা হবে, যারা মার্কিন তৈরি ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করবে। ট্রাম্প বলেন, আমরা ইউক্রেনে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবো, যা তাদের খুবই প্রয়োজন। পুতিন সত্যিই অনেক মানুষকে অবাক করে দিয়েছিলেন। তিনি সুন্দর কথা বলেন, তারপর সন্ধ্যায় সবাইকে বোমায় মেরে ফেলেন। তিনি জানান একটি অজ্ঞাত পশ্চিমা দেশ 17টি সম্পূর্ণ পেট্রিয়ট সিস্টেম পাঠাতে প্রস্তুত। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ কিছুদিন আগে অতিরিক্ত পেট্রিয়ট দেওয়ার কথা বলেছেন, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কিয়েভের বিশ্লেষক ভলোদিমির ফেসেনকো আল জাজিরাকে বলেন, নতুন পেট্রিয়ট সিস্টেমগুলো রাশিয়ার বিমান হামলার ক্ষয়ক্ষতি কমাবে ঠিকই, কিন্তু এটি পুতিনের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কোনো কারণ নয়, কারণ এগুলো প্রতিরক্ষামূলক। রাশিয়া বরাবরই দূরপাল্লার অস্ত্র নিয়ে বেশি সংবেদনশীল। তিনি আরো বলেন, বর্তমানে রাশিয়ার প্রধান স্ট্রাইক অস্ত্র হলো ড্রোন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় ড্রোনের পরিমাণ অনেক বেশি এবং এগুলো বড় বড় ক্ষয়ক্ষতি ঘটায়। ড্রোন সাধারণত শত শত ঝাঁকের মধ্যে 5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় ওড়ে, যা ইউক্রেনের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হাতের নাগালের বাইরে। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের সাবেক উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইহর রোমানেনকো বলেন, কিয়েভের মতো গুরুত্বপূর্ণ শহর রক্ষায় ইউক্রেনের আরও অন্তত 25টি পেট্রিয়ট সিস্টেম প্রয়োজন। তবে সবচেয়ে বড় সমস্যা হলো ড্রোন প্রতিরক্ষা। রাশিয়া প্রতি হামলায় যদি 700-এরও বেশি ড্রোন পাঠাতে পারে, তা যদি 1000-এ পৌঁছায়, তাহলে আমাদের শত শত ইন্টারসেপ্টর দরকার। আরো বলেন, রাশিয়া ড্রোনের রুট প্রায় পরিবর্তন করে, ফলে ওই ড্রোনগুলোর গতি, উচ্চতা ও কৌশল সামাল দিতে ইউক্রেনের ইলেকট্রনিক জ্যামিং সহ হালকা বিমান, হেলিকপ্টার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন, যা আকাশের লক্ষ্যবস্তুগুলোকে ধ্বংস করতে পারে। সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী জার্মান নির্মিত স্কাইনেক্স ব্যবস্থার মাধ্যমে 6টি রুশ ড্রোন ভূপাতিত করেছে। এটি একটি 35 মিলিমিটার স্বয়ংক্রিয় কামান ব্যবহার করে, যা প্রতি মিনিটে 1000 রাউন্ডে গুলি ছুটতে পারে। এছাড়া এটি ব্যবহার করে প্রোগ্রামেবল গোলা বারুদ, যা লক্ষ্যবস্তুর কাছে বিস্ফোরিত হয়ে ধ্বংস করে ফেলে। কিন্তু ইউক্রেনে মাত্র 2টি স্কাইনেক্স আছে এবং ভবিষ্যতে আরও আসবে কিনা নিশ্চিত নয়। ইউক্রেনীয় ড্রোন যুদ্ধের অন্যতম ড্রোন বিশেষজ্ঞ আন্দ্রে প্রোনিন বলেন, আমরা এমন এক ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করেছি যা রুশ ড্রোন ধ্বংস করতে পারে, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে কোনো আগ্রহ দেখায়নি। তার দাবি, সবকিছুই এখনো অপেশাদার পর্যায়ে আছে। মন্ত্রণালয়টি এতটাই ফাঁকা যে বাস্তব অগ্রগতি কিছুই হয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 50 দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনে নতুন করে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন অস্ত্র পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই রাশিয়াকে নিয়ে এমন মন্তব্য করলেন ট্রাম্প। এতে আবারও উত্তপ্ত বিশ্ব রাজনীতি। তবে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। দেশটি বলছে, ট্রাম্পের মন্তব্য বিশ্লেষণ করার জন্য তাদের কিছুটা সময়ের প্রয়োজন। তবে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে খুবই গুরুতর বলে মনে করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে কিছু অংশে সরাসরি প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যা খুবই গুরুতর। তিনি আরো যোগ করেন, ওয়াশিংটনে যা বলা হয়েছে তা বিশ্লেষণ করার জন্য আমাদের সময় প্রয়োজন। প্রেসিডেন্ট পুতিন যখন এটি প্রয়োজনীয় মনে করবেন, তখনই তিনি মন্তব্য করবেন।
অন্যদিকে ট্রাম্পের ঘোষণাকে নাটকীয় আলটিমেটাম বলে উপহাস করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। একই সঙ্গে তিনি বলেন, রাশিয়া কোনো পরোয়া করে না। রাশিয়ার সিনেটর কনস্টান্টিন কোসাচেভও একই সুরে কথা বলেছেন। তিনি দাবি করেন, ট্রাম্পের ঘোষণা রাশিয়ার জনমনে কোনো প্রভাব ফেলবে না। এটি মূলত ইউরোপের জন্য একটি ফাঁদ, যা কেবল যুক্তরাষ্ট্রের সামরিক শিল্পকে লাভবান করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকি আশা জাগিয়েছে ইউক্রেনের বুকে। দেশটির নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্রের সহ প্রতিষ্ঠাতা ওলিসিয়া হোরেয়ানোভা প্রত্যাশা করেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তিনি। ওলিসিয়া হোরেয়ানোভা বলেন, রাশিয়া যুদ্ধবন্ধের কোনো আগ্রহ দেখাচ্ছে না। দেশটির জ্বালানি তেলের ক্রেতাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হলে রাশিয়ার অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে। ন্যাটোর মহাসচিব মার্ক রুট সতর্ক করে বলেছেন, যদি ব্রাজিল, চীন এবং ভারত ট্রাম্পের সতর্কতার পরও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায়, তাহলে তাদের উপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি পুতিনকে শান্তি আলোচনার জন্য চাপ দিতে এই দেশগুলোকে আহ্বান করেছেন। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইউক্রেনকে আরো অস্ত্র সরবরাহে ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেছেন, কোপেনহেগেন ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট সিস্টেমের অর্থায়নে তার ভূমিকা পালন করবে। একই সঙ্গে নেদারল্যান্ডস, সুইডেন এবং লিথুনিয়াও এই উদ্যোগকে সমর্থন করার কথা জানিয়েছে। যদিও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐক্য এখনো ভঙ্গুর। প্রত্যাশার চেয়েও বেশি ভালো করেছে চীনের অর্থনীতি। এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির অর্থনৈতিক চিত্র তাই বলছে। 15 জুলাইয়ের সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, এই প্রান্তিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের মোট দেশজ উৎপাদন জিডিপি 5.2% হারে বৃদ্ধি পেয়েছে, যা রয়টার্স জরিপে বিশ্লেষকদের 5.1% প্রবৃদ্ধির পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। যদিও প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল 5.4%। তা সত্ত্বেও এই ফলাফল অর্থনৈতিক চাপের মধ্যেও চীনের স্থিতিশীলতা প্রদর্শন করেছে। কথা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক উচ্চ শুল্ক আরোপ এবং চীনের অভ্যন্তরীণ সম্পত্তি বাজারে দীর্ঘস্থায়ী মন্দার মুখেও কোন জাদুতে এমন সাফল্য? প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে কি এমন মন্ত্র আছে? চলুন খানিকটা জানার চেষ্টা করি। চীনের অর্থনীতিতে ফ্রন্ট লোডিং এর ভূমিকা। চীনের এই শক্তিশালী পারফরমেন্সের পেছনে সরকারের নীতিগত সহায়তা এবং মার্কিন চীন শুল্ক যুদ্ধের সাময়িক বিরতির সুযোগ নিয়ে রপ্তানির আগাম চালান বা ফ্রন্ট লোডিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, সামনের সময় আরো কঠিন হয়ে উঠতে পারে। রপ্তানি গতি হ্রাস, দাম অব্যাহত থাকা এবং ভোক্তাদের আস্থা কম থাকায় বিনিয়োগকারীরা দ্বিতীয়ার্ধের দুর্বলতার জন্য প্রস্তুত হচ্ছেন। পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ ঝিউয়েং ঝাং বলেন, চীন চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সরকারি 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জন করেছে, যার পেছনে একটি বড় কারণ হলো রপ্তানির ফ্রন্ট লোডিং। অনেক প্রতিষ্ঠান সম্ভাব্য নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই পণ্য পাঠিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে যে বাড়তি প্রবৃদ্ধি হয়েছে তা সরকারকে পরের 6 মাসে যদি অর্থনীতি কিছুটা ধীর হয় তাও সামলাতে সাহায্য করবে। চীনের নীতি নির্ধারকরা এখন বার্ষিক 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। অনেক বিশ্লেষকের মতে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন উচ্চাভিলাষী হিসেবে দেখেন, কারণ দেশে দুর্বল অভ্যন্তরীণ চাহিদা ও নিম্ন মুদ্রাস্ফীতির বাস্তবতা বিরাজ করছে। চীনের শিল্প উৎপাদন চলতি বছরের জুন মাসে 6.8% বৃদ্ধি পেয়েছে, যা মার্চের পর সবচেয়ে বেশি। উৎপাদন খাতে প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে 3D প্রিন্টিং, বৈদ্যুতিক যানবাহন এবং শিল্পে রোবটের চাহিদা। পাশাপাশি পরিষেবা খাত, বিশেষ করে পরিবহন, প্রযুক্তি এবং আর্থিক খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। অর্থনীতির সামগ্রিক চিত্র ইতিবাচক হলেও অভ্যন্তরীণ দুর্বলতা প্রকট। জুন মাসে খুচরা বিক্রয় 4.8% বেড়েছে, যা মে মাসের 6.4% থেকে কম এবং জানুয়ারি-ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। বিশ্লেষকরা ট্রাম্পের শুল্কের আরো বড় নেতিবাচক প্রভাবের আশঙ্কা করলেও চীনের অর্থনীতি অত্যন্ত স্থিতিশীল প্রমাণিত হয়েছে। বিশেষ করে রপ্তানি খাতে অগ্রিম চালান পাঠানোর কারণে প্রবৃদ্ধি বেড়েছে।
অনেক প্রতিষ্ঠান সম্ভাব্য নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে পণ্য পাঠাতে তাড়াহুড়ো করেছে। চীনের অর্থনীতিতে নানা ধরনের সহায়তা দেওয়া হলেও রিয়েল এস্টেট বা আবাসন খাত এখনো বড় সমস্যার জায়গা হয়ে আছে। বছরের প্রথম 6 মাসে এই খাতে বিনিয়োগ অনেক কমে গেছে। এমনকি জুন মাসে নতুন বাড়ির দাম গত 8 মাসের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে কমেছে। একই সময়ে স্থায়ী সম্পদে যেমন অবকাঠামো বা কলকারখানা বিনিয়োগ বেড়েছে মাত্র 2.8% হারে, যা জানুয়ারি মে মাসে ছিল 3.7%। এই ধীর বিনিয়োগ প্রবণতা চীনের অর্থনীতিতে অনিশ্চয়তার প্রতিফলন। তাছাড়া জুন মাসে অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের তুলনায় 9.2% কমেছে, কারণ গরমকালীন মৌসুমে চাহিদা কমে যাওয়ায় অনেক ইস্পাত কারখানা তাদের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ শুরু করেছে। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনের এক চিকিৎসক মেলোরি ঝিয়াং বলেন, আমার ও আমার স্বামীর বেতন কাটা হয়েছে, অ্যাপার্টমেন্ট কেনার সাহসও পাচ্ছি না। আমরা খরচ কমাচ্ছি, বাসায় রান্না করছি, গণপরিবহন ব্যবহার করছি। জীবনের চাপ আগের চেয়ে বেশি। চীনের ব্লু চিপ CSI 300 সূচক খবর প্রকাশের পর 0.1% কমে গেছে, অর্থাৎ বাজারে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা কমেছে। অন্যদিকে হংকং এর বেঞ্চমার্ক হ্যাংসেং সূচক কিছুটা লাভ করে 0.7% বেড়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে এপ্রিল থেকে জুন এই 3 মাসে দেশের অর্থনীতি 1.1% বেড়েছে। আগের প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল 0.9%, আর অর্থনীতিবিদরা আশা করছিলেন 1.2% হবে, অর্থাৎ প্রত্যাশার একটু নিচে থাকলেও আগের চেয়ে উন্নতি হয়েছে। বেইজিং ইতোমধ্যে অর্থনীতিতে স্থিতিশীলতা আনার জন্য অবকাঠামো ব্যয় এবং ভোক্তা ভর্তুকি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক থেকে অর্থনীতিকে রক্ষা করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে চলতি বছরের মে মাসে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়েছে এবং তরলতা সঞ্চার করেছে। রয়টার্সের সর্বশেষ জরিপে জানানো হয়েছে, তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি 4.5% এবং চতুর্থ প্রান্তিকে 4.0% নেমে আসতে পারে। বার্ষিক ভিত্তিতে 2025 সালে প্রবৃদ্ধি কমে 4.6 এবং 2026 সালে 4.2 পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা সরকার ঘোষিত 5% লক্ষ্যমাত্রার নিচে। ক্যাপিটাল ইকোনমিক্সের চীনা অর্থনীতিবিদ জিচং ওয়াং বলেন, বর্তমানে জিডিপি সংখ্যাগুলো সম্ভবত প্রবৃদ্ধির বাস্তব শক্তিকে অতিরঞ্জিত করে। ইউরোপীয় গ্রুপের চীনের পরিচালক ড্যান ওয়াং বলেন, শক্তিশালী আর্থিক উদ্দীপনা ছাড়া তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ঝুঁকিতে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা আমদানির উপর 145% পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন, যার প্রতিক্রিয়ায় বেজিং কিছু মার্কিন পণ্যের উপর 125% শুল্ক আরোপ করে। যদিও জেনেভা ও লন্ডনে আলোচনার পর এই শুল্ক আপাতত স্থগিত করা হয়েছে এবং আগামী 12 আগস্টের মধ্যে একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তির প্রত্যাশা রয়েছে। তবে ট্রাম্প চীন ছাড়াও চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কযুক্ত দেশগুলোর উপরও শুল্ক আরোপ করেছেন, যা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে আরো অনিশ্চয়তার মুখে ফেলছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।